খোঁজার জন্য ও অতিক্রম করল অজানা পথ। খুলে গেল অশ্বত্থ গাছের ভেতর জাদুর এক নতুন নগর। পশু পাখি বলতে লাগলো, মিটল মনের সব ভয়। বীর দীপক করল দুষ্টু জাদুকরের ওপর আঘাত প্রবল। বাবাকে বন্ধর থেকে ছড়ালো, জিতল প্রেমের সুন্দর ঘর। সাহসে বেঁচে উঠল খুশির প্রত্যেক পরিবেশ। সন্ধ্যের সময় ছিল। দীপকের মা কৌশল্যা চুলাতে খাবার বানাচ্ছিল। তখনই ওদের 15 বছরের ছেলে দীপক চোখে উদাসীনতা নিয়ে ঘরের ভেতরে এলো। কি হয়েছে দীপক? তুই যখন খেলতে গেছিলিস তখন তো খুব খুশি ছিলিস, আর এখন ফেরত এলি তো তোর চোখে উদাসীনতা কেন? কারোর সাথে ঝগড়া হয়েছে? দীপকের চোখ দিয়ে জল বেরোতে লাগলো। মা, সন্ধ্যাবেলা যখন আমি খেলছিলাম না তখন আমাদের বন্ধুদের বাবা ওকে ডাকতে এসেছিল। ব্যাস এইটুকু ব্যাপার? বাবা সন্ধে হয়ে গেছিল। ওদের বাবার ওদের চিন্তা হচ্ছিল হয়তো, এই জন্য ওদের ঘর নিয়ে গেছে। দীপক নিজের মায়ের কাছে এসে বসলো। মা, আমার দুঃখ এই বিষয়ের জন্য নয়। যখনই আমি বন্ধুদের বাবাদের দেখি তখন আমার নিজের বাবার জন্য খুব দুঃখ হয়। মা, একটু বলো না আমার বাবা কোথায় আছে? উনি আমাদের সাথে থাকেন না কেন? এটা শুনে কৌশল্যার চোখে জল চলে এলো। অনেক বছর আগে তোর বাবা জঙ্গলে কাঠ কাটতে গেছিল, আর তারপর আর কোনোদিন ফেরত আসেনি। গ্রামের লোকেরা অনেক খুঁজেছে, আমি পুলিশে রিপোর্টও করেছিলাম। কিছু ফরেস্টের অফিসারও ওনাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কিচ্ছু জানতে পায়নি। এইটুকু বলে কৌশল্যা চুপ করে গেল। দীপকও চুপচাপ বসে রইল। সেই রাত দীপক নিজের বাবার ব্যাপারে ভাবতেই লাগলো। পরের দিন সকালে দীপক নিজের বাড়ি থেকে কিছুটা দূরে অশ্বত্থ গাছের নিচে বসেছিল। এটা সেই স্থান ছিল যেখানে ও সব সময় এসে বসতো। সুলেখা দৌড়াতে দৌড়াতে এলো। আরে দীপক, এখানে কেন বসে আছিস? আমরা সব জায়গায় তোকে খুঁজছিলাম। আজকে তুই খেলবি না? না, আমার খেলার তেমন মন নেই। সুলেখা এটা শুনে চমকে গেল। কি ব্যাপার? এরকম মনে হচ্ছে যেন তুই কোনো গভীর চিন্তায় ডুবে আছিস। কালকে আমি মাকে আমার বাবার কথা জিজ্ঞেস করলাম। মা বলল যে বাবা জঙ্গলের মধ্যে কাঠ কাটতে গেছিল, তারপর থেকে আর আসেনি কোনোদিন। তখন থেকে আমি এটাই ভাবছি যে আমার বাবা গেছে তো গেছে কোথায়। কিন্তু এই ব্যাপারটা তো অনেক বছর আগে হয়েছে। যাই হয়ে যাক না কেন, আমি জঙ্গলে যাবই আর নিজের বাবাকে খুঁজে বের করব। এটা শুনে সুলেখা ঘাবড়ে গেল। না দীপক, জঙ্গলে একলা যাওয়ার ভুল একদম করিস না। আমার মা বলে জঙ্গলে কখনো কখনো খুব রহস্যময় ঘটনা ঘটে। এইটুকু বলে সুলেখা সেখান থেকে চলে গেল। কিন্তু ওর কথা দীপকের মনে যেন বসে গেল। আস্তে আস্তে পায়ে দীপক নিজের বাড়ি ফিরল। ও বাক্স থেকে নিজের বাবার ছবি বার করলো আর মন দিয়ে দেখতে লাগলো। বাবা, আমার তোমার কথা খুব মনে পড়ছে। তোমার খুব খামতি অনুভব করি আমি তোমার কাছে একদিন আসব। এইটুকু বলে ওর ছবি নিজের পকেটে রেখে নিল। সেই দিন থেকেই দীপক নিজের বন্ধুদের সাথে খেলা বন্ধ করে দিল আর রোজ জঙ্গল যেতে লাগলো। দীপক রোজ জঙ্গল যেত, ঘন্টা ঘন্টা ঘুরে বেড়াতো, আর তারপর ক্লান্ত হয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরত। আস্তে আস্তে এই ওর সারাদিনের কাজ হয়ে গেছিল। এখন আমি জঙ্গলের গভীরে গিয়ে নিজের বাবার খোঁজ নেওয়ার চেষ্টা করব। না বলে দীপক জঙ্গলের গভীর জঙ্গলে এগিয়ে গেল। যেই ও ভেতরে পা দিল, ওর নজর সামনে দাঁড়ানো পুরনো রহস্যময় বৃক্ষের দিকে গেল। দীপক আস্তে আস্তে পায়ে সেই বিশাল বৃক্ষের সামনে পৌঁছালো। ও তার চারপাশে ঘুরতে লাগলো। তখনই হঠাৎ গাছের মোটা অংশ থেকে একটা গোল রং বেরঙের দরজা প্রকট হলো। এটা কি হলো? হঠাৎ এই গাছটার মাঝখানে দরজার মতন কেন দেখতে পাচ্ছি? এটা তো একদম একটা পোর্টালের মতন মনে হচ্ছে, যেমন হলিউডের সিনেমার মধ্যে দেখানো হয়।
পর মুহূর্তেই সেই গোল দরজার ভেতর থেকে একটা বিচিত্র আওয়াজ শোনা গেল। দীপকের অ্যাডভেঞ্চার বেড়ে গেল। ভয় আর উৎসাহের মাঝে ও সাহস জোটালো আর আস্তে আস্তে সেই দরজার ভেতরে প্রবেশ করলো। দরজার ভেতরে প্রবেশ করতেই দীপক নিজেকে এক অন্য জঙ্গলে দেখতে পেল। এই জঙ্গল আগের জঙ্গলের থেকে একদম আলাদা আর অদ্ভুত ছিল। এটা তো খুব সুন্দর একটা জঙ্গল। এত সুন্দর জঙ্গল তো আমি আমার জীবনে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে যেন আমি পৃথিবীতেই আছি। কিন্তু আজব ব্যাপার, আমার জঙ্গলে তো এই সময় দুপুরের সময় হয়েছিল, এখানে তো সন্ধ্যা হয়ে আছে। অবশেষে এটা কোন জায়গা? তখনই হঠাৎ ওর কানে একটা জোরদার খুব গম্ভীর আওয়াজ শুনতে পেল। দীপক ভয় পেয়ে গেল। আরে বাবারে, এটা তো কোনো সিংহের আওয়াজ মনে হচ্ছে। আমার তাড়াতাড়ি এখান থেকে পালানো উচিত। দীপক আবার সেই দরজার দিকে ঘুরতেই যাচ্ছিল, তখনই ওর কানে একটা হালকা আওয়াজ শোনা গেল। পালিও না, আমাকে সাহায্য করো, আমি ব্যথা পেয়েছি। দীপক চমকে উঠল। ও এদিক ওদিক দেখল। এখানে তো আমি কাউকে দেখতেই পাচ্ছি না। ও আওয়াজের দিশায় আগে এগোলো। কিছু দূর যাওয়ার পরও দেখল একটা সিংহ আঘাত অবস্থায় গাছের নিচে বসে কাতরাচ্ছে। আমাকে এরম করে দেখো না, আমার সাহায্য করো। সিংহকে মানুষের আওয়াজে বলতে দেখে দীপক চমকে উঠল। আরে বাবারে, এই জঙ্গলি জন্তু জানোয়ার তো মানুষের আওয়াজে কথা বলে না। এটা আমার পৃথিবী হতে পারে না। তুমি ঠিক বলেছ, এটা তোমার পৃথিবী নয়, বরঞ্চ এটা অন্য একটা জগৎ। এখানে পশু পাখি সব মানুষের আওয়াজে কথা বলে। তোমার দুনিয়ার সিংহরা বেশি শিকারী হয়, কিন্তু এখানে তেমনটা হয় না। দীপকের ভয় একটু কম হলো। তাহলে তোমার জঙ্গলের রাজা কে? আমাদের জঙ্গলের রাজাও সিংহই হয়। এর মানে এই বিষয়টা তো ঠিক যে প্রত্যেকটা জঙ্গলের রাজা সিংহই হয়। এবার বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এখান থেকে একটু দূরেই একটা পুকুরের পাশে একটা গুহা আছে। ওইখানেই তুমি একটা কচ্ছপকে পাবে। ওকে বলবে যে জঙ্গলের রাজা ব্যথা পেয়েছে। ও তোমাকে একটা জড়িবুটি দেবে। এই জঙ্গলের জড়িবুটির জ্ঞান শুধু ওর কাছেই আছে। ওর ওই জড়িবুটি দিয়েই আমি ঠিক হয়ে যাব। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আজকেই ওই গুহার দিকে যাচ্ছি। অনেক দূর অবধি পায়ে হেঁটে যাওয়ার পর দীপক একটা সুন্দর পুকুর দেখতে পেল। পুকুরের সামনে একটা খুবই প্রাচীন গুফা ছিল। মনে হচ্ছে এটাই সেই গুহা যার ব্যাপারে ওই ব্যথা পাওয়া সিংহটা বলেছিল। দীপক গুফার ভেতরে প্রবেশ করলো। ভেতরেও দেখল একটা বুড়ো কচ্ছপ শান্ত হয়ে বসে আছে। কে তুমি? তোমাকে দেখে তো আমাদের পৃথিবীর মনে হচ্ছে না। দীপক পুরো ঘটনা কচ্ছপকে শোনালো। আমার দুনিয়ার গাছে একটা দরজা তৈরি হয়েছিল, আর ওই দরজা দিয়েই আমি তোমার দুনিয়াতে এসে পৌঁছেছি। ওখানে এসে আমি একটা ব্যথা পাওয়া সিংহ দেখলাম। ও আমাকে বলল তোমার কাছে আসতে। আমি কাউকে দুঃখই দেখতে পারি না কখনো। কচ্ছপ মন দিয়ে দীপকের দিকে তাকালো। আসো আমার সাথে। এখানেই কাছে একটা ঝর্ণা আছে, যার পাশে কিছু জড়িবুটি রয়েছে। ওই জড়িবুটিগুলো আমি কাটতে পারবো না, কিন্তু তুমি কাটতে পারবে, কারণ তুমি মানুষ। এইটুকু বলে সেই বুড়ো কচ্ছপ আস্তে আস্তে আগে এগোলো। দীপক ওর পেছন পেছন চলতে লাগলো। কচ্ছপ দীপককে ঝর্ণার কিনারায় নিয়ে এলো। ঝর্ণার আশেপাশে অদ্ভুত রং বেরঙের চকমকে গাছ ছিল। পুরো স্থান কোনো জাদুই লোক মনে হচ্ছিল। এই রঙিন জড়িবুটিগুলোকে ধরে তুমি ছিঁড়ে নাও, আর এইগুলোই জঙ্গলের রাজাকে ঠিক করতে পারবে। এটা তো খুবই আজব জড়িবুটি মনে হচ্ছে। কেন এরকম রঙে চমক করছে? কারণ এটা পৃথিবী নয়, এখানে জড়িবুটিগুলো এইভাবেই রং বেরঙের চকমক করে। দীপক কচ্ছপের বলা জড়িবুটি সাবধানের সাথে ছিঁড়ল, আর তারপর ওর সাথে সিংহের কাছে ফেরত এলো। সিংহের ঘায়ের ওপর এই জড়িবুটিগুলো লাগিয়ে দাও। দীপক জড়িবুটি সিংহের আঘাতের উপরে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে সিংহ ঠিক হয়ে গেল। এবার আমার যাওয়া উচিত, আমার মা আমার অপেক্ষা করছে।
কচ্ছপ আস্তে আস্তে দীপকের কাছে এলো। না, থেকে যাও, এই জঙ্গলটার তোমার দরকার। যেইভাবে তুমি জঙ্গলের রাজার সেবা করেছো, ওর মনে হয় যে তুমি এই জঙ্গলের খুব কাজে লাগবে, তোমাকে এখানে থাকতে হবে। না না, আমি এখানে থাকতে পারবো না। তোমার দুনিয়াটা সুন্দর, কিন্তু আমি এই দুনিয়ার নয়, আমাকে আবার ফিরে যেতে হবে। তুমি বুঝতে পারছো না, যেই রকম ভাবে সিংহ রাজা আহত ছিল, তেমনি এই জঙ্গলে প্রচুর মানুষ আহত হয়। তুমি ওদের সাহায্য করতে পারবে। তুমি সেই মানুষ মনে হয় যার আমাদের অপেক্ষা ছিল। তুমি কি বলতে চাইছো? আমাদের এই জঙ্গলে একটা ভবিষ্যৎবাণী আছে, সেই অনুসারে পৃথিবী থেকে আসা একটা বাচ্চা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। যেইভাবে তুমি সিংহ রাজার সাহায্য করেছো, তার থেকে বোঝা যায় যে তুমি সেই বাচ্চাই। দেখো, এইসব গল্প আমি সিনেমায় অনেক দেখেছি। আমি তো একটা বিশেষ কারণে এসেছি, কিন্তু তুমি যদি বলো আমি কালকে আবার আসবো। এইটুকু বলেই দীপক আবার সেই গোল দরজার ভেতরে চলে গেল আর নিজের দুনিয়ায় ফেরত। তুই কোথায় চলে গেছিলিস? আমি কতক্ষণ তোর অপেক্ষা করছিলাম। গ্রামে তোর বন্ধুদের জিজ্ঞেস করলাম, তো ওরা বলল তুই নাকি দেখাই করিসনি। তুই গেছিলিস কোথায়? না মা, আমি শুধু জঙ্গলে ঘুরতে চলে গেছিলাম। এটা শুনে কৌশল্যা ভয় পেয়ে গেল। দীপক, এবার আর জঙ্গলে যাস না। তুই জানিস তো, তোর বাবা জঙ্গল গেছিল আর কোনোদিন ফেরত আসেনি। তোর বাবার যাওয়ার দুঃখ তো আমি সহ্য করেছি, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। দীপক চুপ রইল আর নিজের ঘরে চলে গেল। সারা রাত ও সেই রহস্যময় জঙ্গলের ব্যাপারেই ভাবতে লাগলো। খুবই আজব কথা, আমার সামনে আবার এই গোল দরজাটা প্রকট হয়ে গেল। এইটুকু বলেই দীপক দরজার ভেতরে প্রবেশ করল আর পর মুহূর্তেই সেই রহস্যময় জঙ্গলে পৌঁছে গেল। মনে হয় তুমি আমারই অপেক্ষা করছিলে। তখনই সিংহ রাজা সেখানে পৌঁছালো। হ্যাঁ, কারণ আমাদের জঙ্গলের পশু পাখি বিপদে আছে। চলো, তোমার দরকার আছে আমাদের। দীপক কচ্ছপ আর সিংহের সাথে মিলে জঙ্গলের আঘাত পশু পাখিদের সাহায্য করতে লাগলো, কিন্তু ও দেখলো ওর মধ্যে থেকে বেশিরভাগই আহত ছিল। বুঝতে পারছি না, তোমাদের জঙ্গলে এত পশু পাখি আহত কেন হয়। এবার আমার কথা মন দিয়ে শোনো। বহু বছর ধরে আমাদের জঙ্গলে একটা জাদুঘর কবজা করে রেখেছে। ওই আমাদের দুনিয়ার পশু পাখিদেরকে ক্ষতি করছে। ও খুব শক্তিশালী। তবে থেকেই আমাদের জঙ্গলে একটা ভবিষ্যৎবাণী চলছে যে পৃথিবী থেকে আসা একটা বাচ্চা ওই জাদুঘরটাকে শেষ করবে। বহু বছর আগে একটা মানুষ এখানে এসেছিল। আমার মনে হয়েছিল যে ওইটাই সেই ভবিষ্যৎবাণী মানুষ, কিন্তু না, জাদুঘর ওকে ধরে তার মহলে নিয়ে গেল। কি? আমার আগেও এখানে কোনো মানুষ এসেছিল? সে কি আমার মতনই বাচ্চা ছিল? না, ও একদম জোয়ান ছিল। সিংহ রাজা সেই মানুষের দীপক হঠাৎ চমকে গেল। পর মুহূর্তেই দীপক নিজের পকেট থেকে একটা ছবি বার করলো। ও কি এখানেই ছিল? সিংহ আর কচ্ছপ ছবি দেখে চমকে উঠল। হ্যাঁ, এটা সেই মানুষটাই, কিন্তু তার ফটো তোমার কাছে কোত্থেকে এলো? দীপকের চোখে জল চলে এলো। কারণ ও আমার বাবা, যে একদিন জঙ্গলে হারিয়ে গেছিল। তাকে খুঁজতেই আমি জঙ্গলে এসেছিলাম আর তোমার দুনিয়াতে এসে পৌঁছলাম। এটা শুনে কচ্ছপ গভীর চিন্তায় ডুবে গেল। নিয়তি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছে। এখন আমার পুরো বিশ্বাস তুমি সেই জাদুঘর বাচ্চা। তারপর কচ্ছপ আর সিংহ দীপককে জঙ্গলের মাঝখানে বানানো এক বিশাল রহস্যময় মহলের সামনে নিয়ে এলো। মহলের পরিবেশ আর রহস্যতে ভর্তি ছিল, যেখানে অনেক বছর ধরে কোনো অন্ধকার শক্তির বাস আছে। এটাই সেই মহল। জাদুঘর তোমার বাবাকে এখানেই কয়েদ করে রেখেছে। এখানেই হয়তো তোমার বাবা আছে। ওনাকেও তুমি এখানেই পাবে। ওই জাদুঘরটাকে শুধু তুমিই হারাতে পারবে। তুমি ভবিষ্যৎবাণীতে এটা তো বললে যে কোনো মানুষের বাচ্চাই ওই জাদুকরকে হারাবে, কিন্তু এটা তো বলনি যে এটা কিভাবে হারাবে। হ্যাঁ, ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন ওই জাদুকর ওই বাচ্চাটাকে ক্ষতি করার চেষ্টা করবে, সেই মুহূর্তে ও পাথরের পরিণত হবে। দীপক কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল আর তারপর সাহস জুটিয়ে মহলের ভেতরে প্রবেশ করলো। মহলের ভেতরের পরিবেশ খুবই রহস্যময় আর ভয়ঙ্কর ছিল। প্রত্যেক পদক্ষেপে যেন মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে কোনো অন্ধকার শক্তির সেখানে বাস আছে।
বাবা, আমি এসে গেছি। কে তুমি? বাবা, বাবা, আমি তোমার ছেলে দীপক। দীপক তৎক্ষণাৎ পকেট থেকে ছবি বার করলো। দেখো বাবা, এটা তুমি। আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। আমার বাবু, তুমি এত বড় হয়ে গেছো। দীপক তৎক্ষণাৎ গেট খুলে দিল, কিন্তু পর মুহূর্তেই ওর বাবা রং বেরঙের চমকের সাথে জাদুঘরে বদলে গেল। আমি জানতাম যে ভবিষ্যৎবাণীর বাচ্চাটা আসবে, আর সে ওই মানুষটারই ছেলে হবে যাকে এখানে আমি বহুদিন আগে কয়েদ করেছিলাম। আর সেই জন্যই তোমার বাবার রূপ ধারণ করে আমি তোমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলাম এখানে। এইটুকু বলেই জাদুকর দীপককে খাঁচায় বন্ধ করে দিল। হঠাৎ অন্য খাঁচাও প্রকট হয়ে গেল, যেটাতে আসল বাবাও বন্দী ছিল। বাবু, এই জাদুকর আমাকে তোমার নজর থেকে অদৃশ্য করে দিয়েছিল। কালকে অমাবস্যার রাত, আমি সেই রাতেই তোমাদের দুজনকে শেষ করে দেব, আর তারপরে সারা জীবনের জন্য অমর হয়ে যাব। এইটুকু বলেই জাদুকর গায়েব হয়ে গেল। ওদিকে গ্রামে যখন রাত অবধি দীপক ফেরত এলো না, তখন ওর মা কৌশল্যা চিন্তায় পড়ে গেল। আমার দীপক কোথায় চলে গেল? ও গ্রামের মুখিয়ার কাছে পৌঁছালো। তখনই ওখানে সুলেখা এসে পৌঁছালো। আমি দীপককে বুঝিয়েছিলাম যে জঙ্গল যাস না, কিন্তু ও শুনলো না। তুমি এইভাবে হেরে যেও না, পুরো গ্রাম তোমার সাথে আছে। চলো ওকে খুঁজে বের করি। সন্ধেবেলায় সব লোক দীপককে জঙ্গলে খুঁজতে গেল, কিন্তু ওকে কোথাও পাওয়া গেল না। রাত হওয়ার সাথে সাথে সুলেখার নজর সেই রহস্যময়ী গাছের দিকে গেল। ওটা দেখো, ওই গাছটা, ওই গাছের মধ্যে একটা গোল দরজা চমকাচ্ছে। ওদিকে অমাবস্যার রাতে জাদুকর আবার মহলে প্রকট হলো। আজকে তোমাদের শেষ করব, আমি সব সময়ের জন্য অমর হয়ে যাব। যেই জাদুকর দীপককে ক্ষতি করার জন্য আগে এগোলো, হঠাৎ ওর শরীর পাথর হতে লাগলো। এটা কি? আমি পাথরের কি করে হয়ে গেলাম? ভবিষ্যৎবাণী অনুসারে তুমি আমাকে ক্ষতি করার চেষ্টা করলে তুমি পাথরের হয়ে যাবে। হয়তো তুমি এই পুরো ভবিষ্যৎবাণীটা শুনে থাকতে। কিছুক্ষণের মধ্যেই জাদুকর পাথরের হয়ে গেল। তুমি আমাদের জাদুকরের হাত থেকে মুক্তি দিয়েছো, আমরা তোমাকে সব সময় মনে রাখবো। দীপক নিজের বাবাকে নিয়ে আবার সেই রহস্যময় দরজার দিকে এগিয়ে গেল। যেই দীপক নিজের বাবার সাথে দরজায় এসে পৌঁছালো, ওর মা দৌড়ে ওদের কাছে এলো। দীপক! কৌশল্যা নিজের বরকে দেখে ভাবুক হয়ে উঠল। দীপক সব ঘটনা সবাইকে বলল। পুরো গ্রাম খুশিতে ঝুমিয়ে উঠল। পর মুহূর্তে সেই রং বেরঙের গোল দরজা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। হয়তো এই দরজাটা আর কখনো খুলবে না, কারণ জাদুঘরের শেষ হয়ে গেছে। দীপক নিজের মা বাবার সাথে বাড়ি ফেরত এলো। এখন ওর পরিবার আবার পূরণ হয়ে গেছিল। জীবন কখনো কখনো আমাদের এরকম রহস্যময়ী রাস্তায় নিয়ে যায়, যেখানে সাহস, বিশ্বাস আর প্রেম মিলে সম্ভবকেও অসম্ভব করে দেয়। আর হয়তো এই জন্যই বলা হয়, যেই ছেলের মনে তার বাবার জন্য সত্যিকারের প্রেম থাকে, সে সব অন্ধকার জঙ্গলকে আলোতে পরিবর্তিত করতে পারে।